বঙ্গবন্ধু সেদিন ফোন করে বলেছিলেন, জামিল, কে বা কারা আমার ৩২ নম্বরে অ্যাটাক করেছে আমি জানি না, তবে আমি বোধহয় আর বাঁচব না, তুই আমাকে বাঁচা। ধানমন্ডি ৩২-এ যখন গাড়ি নিয়ে কর্নেল জামিল পৌঁছায়, সামনে থেকে একজন আর্মি অফিসার এসে বলছে, হু ইজ দ্যাট? জামিল জবাব দেন, দিস ইজ কর্নেল জামিল। আর কিছু না শুনেই ওই অফিসার ওখানে একজন দাঁড়িয়ে থাকা সেনা সদস্যকে বলল, শুট হিম। সেই সেনা সদস্য বললেন, আমি পারব না। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে বঙ্গবন্ধুর বাড়িতে ঘাতকরা হামলা করলে তিনি অনেকের কাছেই সাহায্য চেয়েছিলেন, কিন্তু তার সেনাবাহিনী, পুলিশ, রক্ষী বাহিনী, এমনকি তার রাজনৈতিক দলের কোনো সদস্য এগিয়ে আসেননি। কেউ কেউ তার ফোনই ধরেননি। কেউ বলেছেন, আমি দেখছি, আপনি কি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবেন? তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন একজন, কর্নেল জামিল উদ্দিন আহমেদ। ৪৮ বছর আগের ঘটনা। তখন তার মেয়ে আফরোজা জামিল কঙ্কা অনেক ছোট। তবু সেই দিনের কথা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সবটাই খুলে বললেন। তিনি বলেন, হঠাৎ করে ঘুম ভেঙেই দেখি যে বাবা মা জাগা। তো আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি বাবা খুব বিচলিত, খুব চিন্তিত এবং বিভিন্ন জায়গায় ফোন করছেন। বেডসাইড টেবিলে ওই রেড ফোনটা থাকত, ওইটা বেজে উঠল। বেজে ওঠার পর মা ধরলেন। মা ধরার পরে বাবাকে দিয়ে বললেন, এই বঙ্গবন্ধু ফোন করেছে, ফোন ধরো। তুমি তাড়াতাড়ি ফোন ধরো, বঙ্গবন্ধুর গলাটা খুব শেকি মনে হচ্ছে। তারপরে বাবা ফোন ধরে বললেন, জি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি ফোর্স নিয়ে। মা জিজ্ঞেস করলেন, বঙ্গবন্ধু কি বললেন? তখন বাবা বললেন যে, বঙ্গবন্ধু বললেন, জামিল, কে বা কারা আমার ৩২ নম্বরে অ্যাট্যাক করেছে আমি জানি না, তবে আমি বোধহয় আর বাঁচব না, তুই আমাকে বাঁচা। একথা বাবা শোনার পর বোঝাই যায় যে ওনার তখন মানসিক অবস্থাটা কী ছিল। তবে বাবা সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর ফোন রেখেই আর্মি চিফকে এম শফিউল্লাহ আঙ্কেলকে ফোন করলেন। ফোন করে বললেন, শফিউল্লাহ, তুমি ফোর্স পাঠাও, বঙ্গবন্ধু ইজ ইন ক্রাইসিস, তুমি ফোর্স পাঠাও, আমি ৩২ নম্বরে যাচ্ছি। শফিউল্লাহ আঙ্কেল তো হি ওয়াজ দ্য আর্মি চিফ, ওনার তো স্যার বলার কথা ছিল। কিন্তু ওই মুহূর্তে বাবা এত পারপ্লেক্সড ছিলেন, মানে এত বিচলিত ছিলেন। শফিউল্লাহ আঙ্কেল অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মিতে বাবার জুনিয়র ছিলেন, তো সবসময় উনি শফিউল্লাহ আঙ্কেলকে শফিউল্লাহ বলতেন, মাঝে মাঝে শফি বলে ডাকতেন। আর তখন মা আবার জিজ্ঞেস করলেন, শফিউল্লাহ ভাই কি বললেন? মা কিন্তু বাবার পিছন পিছনেই যাচ্ছেন। বাবা বললেন যে, শফিউল্লাহ বলল যে, ঠিক আছে জামিল ভাই, আপনি যান, আমি ফোর্স পাঠাচ্ছি। আঙ্কেলও ওই সময়ে আব্বাকে আর জামিল বলেননি, বলছেন, ঠিক আছে জামিল ভাই। তারপরে বাবা আবার ফোন করলেন। বঙ্গবন্ধুর এপিএস ছিলেন, উনার নাম জেড ইকবাল। উনি থাকতেন শুক্রাবাদ কলোনিতে। বাবা ওটা জানতেন। উনাকে বাবা ফোন করলেন সিভিল লাইনের টেলিফোন থেকে। ফোন করে বাবা বললেন, ওখানকার কি অবস্থা? ইকবাল আঙ্কেল বললেন যে, জামিল ভাই, আপনি এখানে আসবেন না, এখানকার পরিস্থিতি খুব খারাপ, খুব গোলাগুলি হচ্ছে, আপনি আসবেন না। ফোনটা রেখে দিলেন। আরও কয়েক জায়গায় বাবা ফোন করে, এবং এগুলোর মধ্যে আবার বাবা তৈরি হয়ে নিচ্ছিলেন। ওই সময় তো আর্মি ইউনিফর্ম পরা সম্ভব ছিল না, কেননা আর্মি ইউনিফর্ম পরতে তো অনেক টাইম লাগে। উনি একটা ছাই রঙের প্যান্ট এবং বাদামি রঙের চেক শার্ট পরলেন, হাফ হাতা। পরে ওনার পিস্তলটা নিলেন। ড্রেসিং টেবিলের ওপর সব সুন্দর করে সাজানো থাকত। উনি খুব গোছানো মানুষ ছিলেন। অফিস থেকে এসেই টেবিলের ওপর সব সাজিয়ে রেখে দিতেন। উনার রুমালের ওপর পয়সা, তারপর উনার আংটিটা ছিল, যেটা প্রখরাজের একটা আংটি, বিয়ের। উনি তাড়াতাড়ি ঘড়িটা পরলেন, আংটিটা পরলেন, আর উনার ডান হাতে একটা তাবিজ সবসময় থাকত। উনি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেলেন। আর বাবা শার্টের নিচে সবসময় একটা গেঞ্জি পরতেন, ওটাও পরেছিলেন। তখন তো জুতা পরার অত বেশি টাইম নাই। উনার একটা কাবুলি স্যান্ডেল শু ছিল, কালো রঙের, ওটা পরেই নিচে নেমে যাচ্ছেন। তবে আমার এখনও মনে আছে দৃশ্যটা। বাবা নেমে যাচ্ছেন গটগট করে, খুব দ্রুত পায়ে, আর মা পিছন পিছন যাচ্ছেন। আমি আর আমার বড় বোন তনু আমরা পিছন পিছন যাচ্ছি। মা পিছন থেকে বাবাকে বললেন, তুমি কি যাবেই? এটা তো স্বাভাবিক, একজন স্ত্রী তার স্বামী চলে যাচ্ছে। বাবা একটু থমকে দাঁড়িয়ে পিছনে মার দিকে তাকালেন। আর তাকানোটা খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা লুক, এবং একটা অবাধ দৃষ্টিতে তাকিয়ে মাকে বললেন, তুমি কি বলছো? বঙ্গবন্ধু এত ক্রাইসিসে, আর আমি যাব না? সোবহানবাগ মসজিদের যিনি ইমাম ছিলেন, উনি একদম প্রত্যক্ষদর্শী, এবং আমাদের ড্রাইভার আইনুদ্দিন ভাই। বাবা বেরিয়ে গেলেন। আর তখন তো এত ট্রাফিক ছিল না, যেতে আমার মনে হয় না 2 মিনিট সময় লেগেছে। উনি পৌঁছেই দেখলেন যে ব্যারিকেড দেওয়া, এবং আর্মি সবাই ওখানে পজিশনড এবং স্টেশনড।
বাবা তো সিভিল ড্রেসে ছিলেন, তো ওনারা বলছে যে আপনি এখানে আর যাবেন না, আপনি এখান থেকে ফেরত যান। তখন বাবা বললেন, আমি তো ফেরত যেতে আসিনি। তারা বলে, আপনি কে, আপনার পরিচয় কি? তখন বাবা বলেছেন, আমি হচ্ছি কর্নেল জামিল। তো তখন ওরা বুঝতে পেরে বলছে, স্যার আপনি আর আগাবেন না, পরিস্থিতি খুব খারাপ। তখন বাবা বলেছেন, আমি তোমাদের সিনিয়র অফিসার, আমার কমান্ড মানতে হবে তোমাদেরকে, তোমরা ব্যারিকেড সরাও, আমার গাড়ি যাবে। তখন ওরা তাড়াতাড়ি করে ব্যারিকেড সরিয়ে দিল। তারপর বাবা আইনুদ্দিন ভাইকে বললেন, আইনুদ্দিন গাড়ি চালা। আইনুদ্দিন ভাইও বাবাকে বলেছিলেন, স্যার আপনি যাবেন না, আমি গাড়ি চালাতে পারবো না। তখন আইনুদ্দিন ভাইকে বলছেন, আইনুদ্দিন তুমি গাড়ি থেকে নামো, আমি গাড়ি চালাবো। তখন আইনুদ্দিন ভাই গাড়ি স্টার্ট দিয়ে একটু এগিয়েছে। সামনে থেকে একজন অফিসার, আর্মি অফিসার ইউনিফর্মে এসে বলছে, হু ইজ দ্যাট? বাবা বললেন, দিস ইজ কর্নেল জামিল। আর কিছু না শুনেই ওই অফিসার ওখানে একজন দাঁড়িয়ে থাকা সেনা সদস্যকে বলল, শুট হিম। সেই সেনা সদস্য বললেন, আমি পারবো না, চুপ করে দাঁড়িয়েছিল। তখন আমরা পরে জানতে পেরেছি ওটা মেজর হুদা ছিল। বাবা ভিতরে বসেছিলেন, বাবার সঙ্গে পিস্তল ছিল। তিনি পিস্তলটা বের করেছিলেন কিনা আমি জানি না। তো মেজর হুদা বাবাকে একদম বাস্ট ফায়ার করল, মানে যতক্ষণ পর্যন্ত গুলি চলতে পারল ততক্ষণ বাস্ট ফায়ার করল। জাতির পিতার জীবন রক্ষার জন্য কর্নেল জামিলের এই আত্মদান যেমন দুঃসাহসিক ও বীরত্বপূর্ণ, তেমনি ঠিক সেই সময়ে রেডিওতে ভেসে আসে দেশের 3 বাহিনীর প্রধানের খুনি চক্রের প্রতি আস্থা রাখার ঘোষণা।